ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এখন আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আলোচনা করতে চলেছি। তো যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এবং তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু চলছে। লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, নিফটি 50-র পার্ট। তো স্যার দেখুন, লাস্ট ট্রেডিং সেশনে মার্কেট অনেকটা নিচে পড়েছে, 1%-এর উপরে কিন্তু নিফটি পড়েছে। তা সত্ত্বেও এই কোম্পানিটা কিন্তু 0.78% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আর এখন কেন এই কোম্পানি নিয়ে আলোচনা করছি সেগুলো ডিটেলসে আলোচনা করব, কারণ এই কোম্পানিটা কিন্তু এই জায়গা থেকে ভালো একটা পারফরমেন্স হেভি রিসেন্ট দেখাতে পারে, আর লং টার্মের জন্য তো বেস্ট কোম্পানি। দেখুন, আমরা যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন এক বছরে তেমন কোনো পারফরমেন্স দেখায়নি, ফ্ল্যাট টাইপ পারফরমেন্স, যেখানে কোম্পানিটাকে দেখতে পারবেন যে কোম্পানিটা নিচে এসেছিল, তারপরে এখন কিন্তু কোম্পানিটা আবার কাম ব্যাক করছে। তা আমরা যদি লাস্ট 5 বছরে দেখি, দেখা যাবে দেখুন 5 বছরে কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে, যেখানে দেখা যাবে দেখুন অনেকটা টাইম পিরিয়ড, অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ 2021 ডিসেম্বর সেই সময় থেকে কি 2022 জানুয়ারি সেই সময় থেকে কিন্তু কোম্পানিটা কনসলিডেট করছে, একই জায়গায় বারবার ঘোরাফেরা করছে। তো এখন কিন্তু কোম্পানিটা তার যে দায়রা, সেই দায়রা ছেড়ে আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখা যাবে দেখুন লেফট থেকে রাইটে এই কোম্পানিটা স্মুথলি ওপরে গেছে, আর যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি। আমরা যদি দেখি তাহলে দেখা যাবে দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কোম্পানিটা 27,395% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো কোম্পানিটার নাম কি? কোম্পানিটা হচ্ছে এশিয়ান পেন সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি। এবার আমরা কোম্পানিটা যে 2021 বা 22 জানুয়ারি থেকে যে একটা কনসলিডেট পিরিয়ডে রয়েছে, এই পিরিয়ডে থাকার পিছনে কারণ কি? মাল্টিপল কারণ আছে। দেখুন, পেন সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি, যেখানে পেন সেক্টরে কিন্তু আরেকটা কোম্পানি এন্ট্রি করেছে, বিড়লা ওপাস, যেটা আদিত্য বিড়লা গ্রুপের। তো স্যার ওই কোম্পানিটা এন্ট্রি করেছে, স্বাভাবিকভাবেই এই কোম্পানির অর্থাৎ এশিয়ান পেন্টের ইনভেস্টরদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করেছিল, যেখানে কোম্পানিটা হয়তো একটা বড় গ্রুপের কোম্পানি আসলে এই কোম্পানির মার্কেট শেয়ার খেয়ে নেবে। এটা হচ্ছে নাম্বার 1 কারণ। সেকেন্ড কারণ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, এই কোম্পানির র ম্যাটেরিয়ালস কি? ক্রুড অয়েল। তো ক্রুড অয়েলের দাম চরচর করে বাড়লো, এই একটা কারণ। ক্রুড অয়েলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানির প্রফিটেবিলিটি পড়েছিল। তো শুধু এই কোম্পানি না স্যার, পেন্ট সেক্টরের প্রতি কটা কোম্পানি, বার্জার পেনও কিন্তু একই অবস্থা ছিল। তো এই গেল 2 নম্বর কারণ, যে ক্রুড অয়েলের দাম বাড়ার জন্য কোম্পানির বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছে। 3 নম্বর কারণ কি? যখনই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো তখনই কিন্তু ইনফ্লেশন মাথা চাড়া দিয়েছিল। হয়তো আমাদের দেশে ইনফ্লেশন অতটা মাথা চাড়া না দিলেও, বা অতটা দেয়নি, দিয়েছে ঠিকই, কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ইনফ্লেশন চরমে পৌঁছে গেছিলো। তো সেখান থেকে এই কোম্পানির মধ্যে একটা ইম্প্যাক্ট এসছে, যেখানে কোম্পানির যে বিজনেস, সেই বিজনেসে একটা স্লো দেখা গেছিলো, যেখানে রেভিনিউ এবং তার প্রফিটেবিলিটিতে একটা এফেক্ট পড়েছিল। মোটামুটিভাবে এই টাইম পিরিয়ডে কোম্পানি যে কনসিডার করছিল, 3টে কারণ কিন্তু আমরা এই 3টে কারণ বলতে পারি। তো এখন কেন কোম্পানি ভালো মুভমেন্ট দেখাতে পারে? স্যার, যেগুলো পড়ার কারণ ছিল বা কনসিডার করার কারণ ছিল, সেগুলোর বিপরীত কারণ কিন্তু এখন এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। কীরকম? যেখানে ক্রুড অয়েলের দাম এখন সস্তা হয়ে গেছে, নাম্বার 1 কারণ। 2 নম্বর, ইনফ্লেশন, ইন্ডিয়ার সাথে সাথে কিন্তু ওয়ার্ল্ডের ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে, নাম্বার 2 কারণ। তার পাশাপাশি আরেকটা কারণও এই কোম্পানি কনসিডার করার পিছনে কারণ কি? যে প্রতি কটা দেশের যে সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংকই রেট হাইক করছিল। তো স্বাভাবিকভাবে কনস্ট্রাকশানে একটা ধীর গতি চলে এসেছিল, কারণ ম্যাক্সিমাম কনস্ট্রাকশন কিন্তু কিসে হয়? যে লোনের ওপর বেস করে হয়। তো লোন যেহেতু হাই হয়ে গেছিলো, তখন কিন্তু এই কোম্পানির বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছিল। তো এখন রেট কাটের স্বপ্ন দেখছি আমরা। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেট কাট হলে কনস্ট্রাকশনের বিজনেসে আরও গ্রোথ আসবে। তো এই কোম্পানিটার প্রোডাক্টের ডিমান্ড কিন্তু বাড়তে চলেছে। এই গেল 3 নম্বর কারণ। এবং তার পাশাপাশি আরেকটা কারণ কি? এশিয়ান পেন্ট তার প্রোডাক্টের, সব রকম প্রোডাক্টের কিন্তু রেট হাইক করেছে, যার ফলে এই কোম্পানির বিজনেসে অনেকটা এফেক্ট করবে, অর্থাৎ রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে। এবং যে বিড়লা ওপাস, যেটাকে নিয়ে মানুষের মধ্যে একটা ভয় ছিল, সেই ভয়টা এখন কিন্তু কেটে গেছে। কেন? কারণ বিড়লা ওপাসের যে আমরা রেজাল্ট দেখেছিলাম Q1-এর, সেখানে কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করেনি। দেখুন স্যার, আমি আগেও বলেছি যে এই যে এশিয়ান পেন্ট, এই কোম্পানিটা হচ্ছে নাম্বার 1 কোম্পানি, আর নাম্বার 1 কোম্পানি কিন্তু এমনি এমনি হয়নি। মার্কেট ক্যাপ কত?
মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 3,14,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। যেখানে ইমিডিয়েট যে সেকেন্ড নাম্বারের কোম্পানি বার্জার পেন, তার মার্কেট ক্যাপ কত? 65 কি 60 এরকম একটা মার্কেট ক্যাপ কে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এশিয়ান পেন এবং বার্জার পেন, এই দুটো কোম্পানি কিন্তু নাম্বার 1 নাম্বার 2 এমনি এমনি হয়নি। এই দুটো কোম্পানি ভালো বিজনেস করেছে বলে কিন্তু নাম্বার 1 এবং নাম্বার 2তে আছে। তো বিড়লা ওপাস এসেই যে এই কোম্পানির মার্কেট খেয়ে নেবে, এটা কিন্তু একদম টোটালি ভুল ধারণা। বেকার একটা প্যানিক মার্কেটে ক্রিয়েট করা হয়েছে। তো স্যার এই হচ্ছে কারণ, এই জায়গা থেকে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। অলরেডি আমরা দেখেছি লাস্ট 1 মাসে কোম্পানিটা 5% রিটার্ন দিয়েছে এবং 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 13% রিটার্ন দিয়েছে। যেখানে কোম্পানি 2928তে চলছিল, সেখান থেকে কিন্তু 3266তে চলছে। তো এই কোম্পানি কিন্তু আপনি এখন রাডারে রাখতে পারেন। আমরা যদি কোম্পানির কাছে রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে 9,300, সেটা 11,900। 11,900টা কোথায় এসছে? 13,200, 15,400, 15,400টা 18,300। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে, দেখুন 35 কারোর, এবং শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে শর্ট টার্ম বোরিং আছে কত? 17 কারোর। তো লং টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং নেই বললেই চলে, কারণ এত বড় কোম্পানি যার কাছে 18,000 কারোর রিজার্ভ আছে, তার কাছে অনলি ফর 35 আর অনলি ফর 17 হচ্ছে লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং। এবং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত? প্রায় 350 কারোর মতন ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট কি? 5 স্টার ব্যালেন্স শিট। যেই ব্যালেন্স শিট দেখে কিন্তু কোম্পানির প্রতি আপনি বিশ্বাস রাখতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 17,500, 18,800। 18,000টা কোথায় এসছে? 25,000, 25,000টা 30,000, 30,000টা কোথায় এসছে? 31,600। তাহলে কোম্পানির যে রেভিনিউ, সেই রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি প্রফিট দেখি 2020 থেকে দেখুন 2,653, 3,051, 3,134, সেটা 4,100, 5,300। তাহলে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, রেভিনিউ বাড়ছে, প্রফিট বাড়ছে, রিজার্ভ বাড়ছে, তাও কোম্পানি পড়ছে কেন? পড়ার পিছনে কারণ কিন্তু অনেকগুলো কারণ ছিল, সেই কারণগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করেছি। তাহলে কোম্পানির বিজনেস কিন্তু ঠিকঠাক করছে, কোম্পানির ইন্টারনালি কোনো প্রবলেম নেই। টোটাল যা প্রবলেম দেখা গেছে এক্সটার্নালি, এবং এই এক্সটার্নালি প্রবলেমগুলো কিন্তু প্রতি কটা পেইন্ট সেক্টরের কোম্পানিগুলোতে এফেক্ট করেছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে জুন 2024 প্রোমোটার 52.6% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 15.3% স্টেক হোল্ড করছে, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 12.4% স্টেক হোল্ড করছে, যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। এবং পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক কতটা রয়েছে? 19.7% স্টেক হোল্ড করে রয়েছে, এবং আদার্স 0.1%। তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন প্রায় 80% স্টেক কিন্তু প্রোমোটার এফআইএসডিআইস হোল্ড করছে। মিউচুয়াল ফান্ডকে দেখলে দেখা যাবে, দেখুন অলমোস্ট 4 কারোর 33টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এসবিআই একাই কিন্তু 1.63% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 14.79%, 848টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে 7.81%, 31টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই 6.74% স্টেক হোল্ড করছে। তো স্যার কেন হোল্ড করছে? বুঝতে হবে স্যার কোম্পানির বিজনেস। কারণ আমি সবসময় বলি যে বিজনেসই লাস্ট কথা বলে, কিন্তু যে যতই বাড়ুক আর যতই কমুক, যদি বিজনেস ঠিকঠাক থাকে তাহলে এই কোম্পানি কিন্তু আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন। আমরা মার্কেট ক্যাপ একটু আগে দেখে নিয়েছিলাম যে কত? 3,14,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও 61.8% রয়েছে, এবং দেখুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 37.5, রিটার্ন অন ইকুইটি 31.5, দুটো কিন্তু একদম খুব ভালো জায়গায় রয়েছে। এবং ডিভিডেন্ড ইল্ড, কোম্পানি কিন্তু ভালো ডিভিডেন্ডও পে করে 1.02%, অর্থাৎ 1%-এর ওপরে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড দেয়। স্যার যেটা একটু আগে বলেছিলাম যে অ্যাজ পার মার্কেট ক্যাপ এশিয়ান পেন্ট নাম্বার 1 কোম্পানি, যেখানে বার্জার পেন্ট দেখুন আমি 65, 60 এরকম বলছিলাম, 69,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে কিন্তু ব্যাপক ফারাক রয়েছে। আর নাম্বার 1 এমনি এমনি হয়নি কিন্তু স্যার। সব কিছু দেখার পরে অবশ্যই বলা যেতে পারে যে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা হচ্ছে পেইন্ট সেক্টরের একটা জায়েন্ট বলতে পারেন, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি বিজনেস ভালো করছে। টোটালি এক্সটার্নালি কারণে কোম্পানি কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে। তো বেস্ট টাইম এই কোম্পানিটি চিন্তা ভাবনা করার, কারণ এই কোম্পানি কিন্তু এই জায়গা থেকে আরও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে। তবে স্যার বলবো সেফলি ইনভেস্টমেন্ট, চোখ বন্ধ করে কিনে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি, কিন্তু মাথায় রাখবেন 5 বছরে ডবল এরকম কিন্তু কোম্পানিটা বানিয়ে দেওয়ার মতন ক্যাপাসিটি আছে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়। যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য খোঁজেন, যারা চিন্তাভাবনা করেন যে একটু নিশ্চিন্তে থাকার ইনভেস্টমেন্ট করে, তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন কিন্তু বলছি বাই রেকমেন্ডেশন একদম দিচ্ছি না।
আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।